ক্যাফে 0 পয়েন্ট, আলিফ ডেন্টাল কেয়ার, ইনস্টিটিউট পার্ক, অঙ্কন প্রিন্টিং প্রেসের সহযোগিতায় আজকে পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন মেডিকেল কলেজে যারা চান্স প্রাপ্ত হয়েছে এবং ভর্তি হয়েছে তাদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মজিদুল হক এবং উনি সিনিয়র শিক্ষক। আসলে শিক্ষক সবার জন্যই শিক্ষক, তার জীবনের কখনো শিক্ষকতার অংশ থেকে বেরিয়ে আসার সুযোগ নাই, মৃত্যু অবধি। সেই সিনিয়র শিক্ষকের সামনে আমরা এখানে আসলে কিছু কথা বলার সুযোগ পাচ্ছি এবং আজকে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আধুনিক সদর হসপিটাল পঞ্চগড়ের সহকারী পরিচালক এবং সিনিয়র কনসালটেন্ট সার্জারি ডাক্তার আমির হোসেন। এবং ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন যে আমাদের পঞ্চগড় জেলার স্বাস্থ্য বিভাগ শুধু নয়, প্রত্যেকটা জনমানুষের ডাক্তার হিসেবে তার সুপরিচিতি, পাশাপাশি তার জনসেবাও খুব কম পরিচিতি নয়। আমাদের বিএনএ এবং সাথীদের সাধারণ সম্পাদক ডক্টর মনসুর আলম স্যার এবং সামনে উপবিষ্ট আমাদের কনসালটেন্ট গাইনি তেতুলিয়া ডাক্তার আফিফা জিনা পাফি এবং আমাদের মেডিকেল অফিসার আধুনিক সদর হসপিটাল ডাক্তার সাহেব, যিনি ইতিমধ্যে নিজেকে শিশু বিশেষজ্ঞ হিসাবে এই সুপরিচিতি লাভ করেছে আমাদের পঞ্চগড়। আরেকজন আমাদের এখানে ডায়াসে ছিলেন সিনিয়র কনসালটেন্ট শিশু ডাক্তার মনোরম আলম, উনি অলরেডি সম্ভবত কোনো ব্যস্ততার জন্য চলে গেছে। এবং সামনে বিভিন্ন পর্যায়ের অভিভাবক এবং আজকের আয়োজনকারীর মধ্যে যারা রয়েছেন তারা এবং আজকের যারা জন্য আয়োজন সেই কৃতি শিক্ষার্থীদের সকলকে জানাচ্ছি সালাম। গত কিছুদিন আগে আমাদের ঈদ চলে গেল, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। গতকালকে নববর্ষ পালন করেছি, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম, হিন্দুদের প্রতি আদাব। এখানে যখন বসেছিলাম তখন ভাবতেছিলাম যে আসলে কি বলবো। আমার আজকে অনেকদিন পরে সেই জীবনের শুরুর কথা মনে পড়ল। আজকে আমরা যাকে শিক্ষার্থী এবং কৃতি শিক্ষার্থী হিসাবে সংবর্ধনা দিচ্ছি, এরকম সংবর্ধনা আমরা জীবনে পাইনি। কেন পাইনি সেটা জানি না, হয়তো এরকম ছিল যে সংবর্ধনা দেওয়ার মতো যাদেরকে এগিয়ে আসা উচিত তারা সেই সংবর্ধনা আমাদেরকে সুযোগ করে দিতে ব্যর্থ হয়েছিল। কিন্তু এই ধরনের সংবর্ধনা আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য, তার জীবনের মোহ ঘুরিয়ে দেওয়ার জন্য, তাদের জীবনকে গড়ার জন্য অনেক বেশি বড় ভূমিকা রাখে। কেননা আজকে যতগুলো অভিভাবক হিসাবে, অভিভাবক সুলভ হিসাবে যারা যতটুকু তারা তাদের মননশীলতা দিয়ে যে উপদেশগুলো দেওয়ার চেষ্টা করল, সেই উপদেশগুলো কিন্তু অতি প্রয়োজনীয়। আমার এখনো মনে পড়ে যে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করলাম, কোথায় ভর্তি হব, কি করব, এটা নিয়ে একটা প্রশ্ন। তখন স্বাভাবিকভাবে সবার কাছ থেকে কিছু ধার করে করে যে কী করা যায়। তাতে অনেকে বললো যাতে ডাক্তার হোক, আবার কেউ বলতেছে ইঞ্জিনিয়ার হোক, আবার কেউ বলতেছে যে ভালো কোনো সাবজেক্টে পড়ে বাইরে চলে যাবা, ভালো কোনো ইউনিভার্সিটির শিক্ষক হবা। তো সবগুলো ডাইলেমার মধ্যে নিজেদেরকে যুক্ত করতে হয়। তারই প্রেক্ষাপটে আমি 4 জায়গায় পরীক্ষা দিলাম, 4 জায়গায়। ওই সময় কোনো কোচিং ছিল না আমাদের সময় এমন হলো যে কোচিং করলে চান্স পাওয়ার একটা সুযোগ ছিল আগের বছর পর্যন্ত। কিন্তু আমরা যখন পরীক্ষা দিব তখন সরকার নির্ধারণ করলো কোনো পরীক্ষা নিরীক্ষা হবে না, ডাইরেক্ট যারা মেট্রিক ইন্টারমিডিয়েটে পাস করেছে তাদের মার্কের ভিত্তিতে ভর্তি হবে। এই সিদ্ধান্ত অটল, যার জন্য কোচিংও নাই, বাড়িতে বসে আছি। পরে সিদ্ধান্ত হলো যে না, পরীক্ষা হবে। আবার কি কোচিংয়ে ফেরত দেওয়া সম্ভব? সম্ভব না। তখন বাসায় বই পড়া শুরু করলাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এবং আলটিমেটলি পরীক্ষাটার জায়গা নির্ধারণ করলাম 4টি। একটা হচ্ছে মেডিকেল, একটা বুয়েট, একটা ঢাকা ভার্সিটি আর একটা ময়মনসিংহ ভার্সিটি। বেশি দূরে যেতে পারবো না, কারণ বাবা মা সঙ্গে আমাকে কখনোই গিয়ে সাপোর্ট দিবে না যে দাও পরীক্ষা দিই, তুমি আমার সঙ্গে আসো, পরীক্ষা দিয়ে চলো একসঙ্গে আবার বাড়ি ফিরি।
সেই সময় আমাদেরকে নিজেরাই ট্রেনে করে, ফার্স্ট আমি জীবনে ট্রেনে করে ময়মনসিংহ গেছি, ঢাকায় গেছি বাসে করে, সেই সময় ছিল ফেরি। যাই হোক, এই প্রেক্ষাপটগুলো যখন সামনে আসলো তখন প্রথমে পরীক্ষা হয়েছে মেডিকেলে। তো মেডিকেলে চান্স পেলাম, তার আগে ময়মনসিংহ ভার্সিটিতে হয়েছে। ময়মনসিংহ ভার্সিটিতে হচ্ছে আমাদের শহীদুল ভাই যেটা বলছিলেন ডিবিএম, হ্যাঁ, সেই ডিবিএম এ চান্স পেলাম। তারপরে সেকেন্ড পরীক্ষা দিলাম হচ্ছে ঢাকা ভার্সিটি। তো ঢাকা ভার্সিটিতে চান্স পেলাম। ওই সময় আমাদের সিরিয়াল ছিল যে ক খ গ ঘ ইউনিটে, ক ইউনিটের পরীক্ষাটি যতগুলো পরীক্ষা দিছি ওর মধ্যে মেরিট লিস্টে 100 থেকে 1200 জন মতো পরীক্ষার্থীদেরকে চান্স পাওয়া হয়েছে। সেখানে সিরিয়াল ছিল 500 সামথিং। এরপরে পরীক্ষা হলো বুয়েটে, বুয়েটে ওভার হলো না। তারপরে লাস্ট পরীক্ষা হলো মেডিকেল। তো মেডিকেলে যখন হলো তখন আমি চেষ্টা করছিলাম যে আমি মেডিকেলে পড়বো না, যেহেতু বুয়েটে হয় না, মেডিকেলে পড়বো না, আর গরুর ডাক্তারও হবো না। তো কি হবো, আমি ঢাকা ভার্সিটিতে পড়বো, অনেকটা ভালো সাবজেক্টে চান্স পাবো, যেহেতু সিরিয়াল অনেক আগে আছে। তো বাসায় বললাম, আমার সেই সময় দাদা জীবিত ছিল। দাদা বললেন যে তোর এগুলো কিছু করতে হবে না, তোকে আমি মেডিকেলে পড়াবো, ভর্তি যা কিছু লাগে আমি দেব। বললাম কারণটা কি? আমার দাদা কিন্তু জানি না 5-6 পাস করছে কিনা। আমার বললো যে তোকে ডাক্তার হইতে হবে, কারণ ডাক্তারের কোনোদিনও আর প্রফেশন থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই জীবনের মৃত্যুর শেষ দিন পর্যন্ত। আমি বললাম গরু ডাক্তার হইতে হবে, কারণ ওই সময় নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এই সমস্ত জায়গায় যাওয়ার অবারিত সুযোগ ছিল। তখন বললো যে যেই দিন তো চাকরি শেষ সেই দিনে তো ডাক্তারি শেষ। এটা হচ্ছে আমার ওই সময়কার অর্ধশিক্ষিত বা অল্প শিক্ষিত বা কিংবা অশিক্ষিত আমার দাদার অ্যাসেসমেন্ট। তো এই অ্যাসেসমেন্টে আমি আলটিমেটলি মানে মানুষের ডাক্তারের জন্যই ভর্তি হলাম। তো তারই প্রেক্ষাপটে যখন মেডিকেল শেষ করলাম তখন আবার একটা ডাইলেমা তৈরি হলো যে আমি এখন কি করব, কোন সাবজেক্টে পড়াশোনা করব। প্রথমে ভর্তি হলাম হচ্ছে শিশু সার্জারি, মানে বাচ্চাদের সার্জারি করবো। রাজশাহী মেডিকেলে গেলাম, ট্রেনিং করলাম, ঢাকা শিশু হাসপাতালে চান্সও পেলাম এমএসএ। কিন্তু প্রবলেম হচ্ছে যে ওখান সময় ট্রেনিং শেষ করে আবার চলে আসলাম রংপুর মেডিকেল। ওই সময় ট্রেনিংয়ে কোনো সিট পেলাম না, মানে পদায়ন করার সুযোগ পেলাম না, পেলাম নিউরো সার্জারি। তো নিউরো সার্জারি ভালো লেগে গেল, নিউরো সার্জারি করলাম। করার পরে এফসিএস দিলাম, এফসিএস হয়ে গেল। এর পরবর্তীতে ফাইনাল পার্ট পর্যন্ত গেলাম, এরপরে আর আমার পাস হয় না। এটার বলার কারণ হচ্ছে যে আপনারা যারা এখানে সামনে বসে আছেন তারা কিরকম মেধাবী আমি বলতে চাই না, কিন্তু এইটুকু বলতে চাই যারা অধিক মেধা সম্পন্ন, যারা জেডি, তাদের জন্য মেডিকেল প্রফেশন না। কারণ তারা জীবনে কখনো ফেল করে না, ফেলের মানসিকতা তাদের মাথায় কোনো সময় কাজ করে না। যদি কোনো সময় ফেলের সংস্কৃতি ঢুকে যায় তখন সে মেন্টালি ডিস্ট্রাইভ হয়ে যায় এবং নিজেকে চট করে ট্রাক থেকে আনট্রাকে নিয়ে চলে যায়। আমাদের কোনো এক শিক্ষক কোনো এক সময় বলছিলেন মেডিকেল সায়েন্স হচ্ছে মেধার দিক থেকে মধ্যম, যারা মেধা সম্পন্ন, যারা অধিক পরিমাণে ধৈর্যশীল, তাদের জন্যই হচ্ছে এই পেশা। যারা অধিক মেধা সম্পন্ন তারা অন্য কোথাও শিফট করবে। তো ব্যাখ্যাটা এই তো যে আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের অনেকেই অনেক রকম অ্যানাটমি, গ্রেস অ্যানাটমি, গাইটন, সাম লাইক দিস, এরকম বক্তৃতা আমি দিতে চাই না। শুধু এইটুকু বলতে চাই যারা এখানে বসে আছেন তারা সঠিকভাবে নিজেদের একাগ্রতা এবং তাদের মেধা যেন কখনোই এই ট্র্যাক থেকে ভিন্ন ট্র্যাকে না যায়, এটাকে তারা কন্টিনিউশনে রাখবেন। এমবিবিএস পাস মানেই আপনার জীবনের ডাক্তারি জীবনের কেবল প্রাইমারি পর্যায়ে। এরপরে আপনাদেরকে বড় বড় ডিগ্রি নিতে হবে। এই বড় বড় ডিগ্রি মানে আবার আপনারা টাইম মেশিনের মতো মানি মেশিনে রূপান্তরিত হয়ে না। যদি মানি মেশিনে রূপান্তরিত হয়ে যান তাহলে জীবন আপনাদেরকে হয়তো অনেক কিছু দিবে, কিন্তু আপনার হৃদয়কে, আপনার বিবেককে কিছুই দিতে সম্মত হবে না। দ্যাট মিনস ইউ আর গেইং অ্যাজ এ জিরো।
আপনারা যেন জিরো না হয়ে সামনের দিনে আপনারা হিরো এবং হিরোইন হন,